ভূগোল ক্লাসে সকল ছাত্রদের স্বাগত জানাই। আজ এই ভূগোল ক্লাসের মাধ্যমে ইউরোপ মহাদেশের জলবায়ু অঞ্চল, ইউরোপ মহাদেশের স্বাভাবিক উদ্ভিদ উভয়েরই অবস্থান এবং তাদের বৈশিষ্ট্য আর জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা করা হবে। প্রথমেই জলবায়ু সম্পর্কে জানতে গেলে আগে আবহাওয়া সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে। পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট স্থানের কোনো নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, তুষারপাত, কুয়াশা প্রভৃতির সামগ্রিক অবস্থা বা ফলাফলকে আবহাওয়া বলে। আবহাওয়া সর্বদা পরিবর্তনশীল। আবহাওয়া প্রতিদিন, প্রতি ঘন্টায়, এমনকি কয়েক মিনিটের ব্যবধানেও পরিবর্তন হতে পারে। আবহাওয়া ক্ষুদ্র অঞ্চলব্যাপী বিস্তৃত হয়ে থাকে। এবার আসা যাক জলবায়ু প্রসঙ্গে। কোনো নির্দিষ্ট বৃহৎ অঞ্চলের কমপক্ষে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে। জলবায়ু হলো দীর্ঘদিনের আবহাওয়ার বারংবার পর্যবেক্ষণ এবং তারপরে গৃহীত সিদ্ধান্ত। আর জলবায়ু বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত। আবহাওয়া জলবায়ুর কতগুলি মুখ্য উপাদান রয়েছে: বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, তুষারপাত, কুয়াশা প্রভৃতি। এবার স্বাভাবিক উদ্ভিদ। স্বাভাবিক উদ্ভিদ বলতে বোঝায় যখন কোনো স্থানে মানুষের কোনো হস্তক্ষেপ বা সাহায্য ছাড়াই সেখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, সেখানকার মৃত্তিকা এবং সেখানকার আবহাওয়া জলবায়ুর মুখ্য দুটি উপাদান অর্থাৎ উষ্ণতা এবং বৃষ্টিপাতের ওপরে নির্ভর করে যে সকল উদ্ভিদ বেড়ে ওঠে তাদের বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। আর এই স্বাভাবিক উদ্ভিদরা কোনো স্থানে একসাথে থেকে যে বনভূমি তৈরি করে তাকেই বলা হচ্ছে স্বাভাবিক বনভূমি। জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ পরস্পরের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। তার কারণ হচ্ছে কোনো স্থানের জলবায়ুর ওপরে নির্ভর করে যে সেখানে স্বাভাবিক উদ্ভিদ হবে। এক তো সেখানকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য রয়েছে, কারণ পার্বত্য অঞ্চল হলে সেখানে এক রকমের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়, আবার সমতল ভূমি হলে সেখানে আরেক রকমের স্বাভাবিক উদ্ভিদ জন্মাতে দেখতে পাওয়া যায়। আবার তার সাথে সাথে মৃত্তিকার গুণাগুণের ওপরও নির্ভর করে, কারণ কৃষ্ণ মৃত্তিকায় তুলা চাষ খুব ভালো হয়, ঠিক সেরকম দোআঁশ মাটিতে ধান চাষ এবং অন্যান্য ফসলের চাষ খুব ভালো হয়। আবার এঁটেল মাটিতে ধান চাষটাই খুব ভালোভাবে হয়। এই রকম খুব ভালো, সেই জন্য সম্পর্কযুক্ত জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদ। আবার বৃষ্টিপাতের পরিমাণ এবং উষ্ণতা এ দুটোর ওপরও নির্ভর করে যে কোনো স্থানে স্বাভাবিক উদ্ভিদ কী প্রকৃতির হবে। যেমন তোমরা প্রত্যেকেই জানো যে মরুভূমিতে জন্মায় ক্যাকটাস বা কাঁটা জাতীয় উদ্ভিদ, কারণ সেখানে বৃষ্টিপাত সেইভাবে হয় না এবং সেখানকার উষ্ণতা অনেক বেশি দিনের বেলা, রাত্রিবেলা আবার উষ্ণতা অনেক কম থাকে। ঠিক সেরকমভাবে নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চল, সে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে দিনের বেলাতে প্রচণ্ড গরম থাকে আর দুপুরের পরে অর্থাৎ বিকেলের দিকে সেখানে পরিচলন পদ্ধতিতে প্রতিদিনই প্রায় বৃষ্টিপাত হয়, যাকে 4 o'clock রেইন বলে। তো সেই রকম সেখানে উদ্ভিদ জন্মায়, কিন্তু চিরহরিৎ জাতীয় উদ্ভিদ জন্মায় এবং এই উদ্ভিদগুলির দৈর্ঘ্য অনেক বড় হয় আর উদ্ভিদগুলোতে অনেক বেশি শাখা প্রশাখাও থাকে। তো সেই জন্য যেখানে যেরকম মৃত্তিকা এবং উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ যেখানে যেরকম দেখতে পাওয়া যাবে সেখানে স্বাভাবিক উদ্ভিদ সেরকম প্রকৃতির হবে। এবং জলবায়ুর মুখ্য দুটি উপাদান উষ্ণতা আর বৃষ্টিপাতের ওপর নির্ভর করে সমগ্র পৃথিবীতে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের স্বাভাবিক উদ্ভিদ বেড়ে উঠতে দেখতে পাওয়া যায়। এবার আসা যাক ইউরোপ মহাদেশের জলবায়ু অঞ্চল সম্পর্কে ধারণাতে। ইউরোপ মহাদেশে তোমরা এর আগে ভূপ্রকৃতি পড়বার সময় দেখেছিলে যে ইউরোপ মহাদেশে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য কিন্তু অনেক রয়েছে। উত্তরে এক রকমের ভূপ্রকৃতি তো দক্ষিণে আরেক রকমের। ঠিক সেরকম একই রকমভাবে ইউরোপ মহাদেশে জলবায়ুগত বৈচিত্র্যের কিন্তু কোনো অভাব নেই। ইউরোপ মহাদেশে সামগ্রিকভাবে লক্ষ্য করলে ইউরোপ মহাদেশের সামগ্রিক জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির। এখানে সারা বছর ধরে ইউরোপ মহাদেশের কোনো না কোনো অংশে বৃষ্টিপাত ঘটে। অক্ষাংশগত পার্থক্যের কারণের জন্য যত দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাওয়া যায় তত উষ্ণতা আস্তে আস্তে কমতে থাকে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ইউরোপ মহাদেশের উত্তরে অবস্থান করছে উত্তর মহাসাগর।
উত্তর মহাসাগর অবস্থান করছে, অর্থাৎ এই অংশটা সেটা অবস্থান করছে উত্তর মহাসাগরের কাছাকাছি। তার ফলে এই জায়গার উষ্ণতা দক্ষিণাংশের থেকে অনেকটা কম। এই জন্য যত অক্ষাংশগত তফাৎ ঘটে দক্ষিণ থেকে উত্তরে, তত উত্তর অংশের উষ্ণতা আস্তে আস্তে কমতে শুরু করে। গ্রীষ্মকালে যখন ইউরোপ মহাদেশের দক্ষিণ এবং পূর্ব এদের দুই মাঝখানে অর্থাৎ দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক এই সময় উত্তর দিকের উষ্ণতা হয় 14 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্মকালে তাই বায়ুচাপ বলয়গুলি সরে যাওয়ায় দক্ষিণ ইউরোপে উত্তর পূর্ব আয়নবায়ু প্রবাহিত হয় এবং এটা শুষ্ক প্রকৃতির হয়। আর অন্যান্য অঞ্চলগুলিতে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। ইউরোপ মহাদেশের এই পশ্চিমাংশের পাশ দিয়ে যখন উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয় তখন এখানকার উষ্ণতা হয় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাই জন্য এই মধ্য পূর্বাংশের উষ্ণতা কিন্তু কম থাকে। যেহেতু পশ্চিমাংশের পাশ দিয়ে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয়, তাই এখানে যে সমস্ত পাশাপাশি বন্দরগুলো অবস্থান করে সেগুলি শীতকালেও বরফ মুক্ত থাকে, কারণ উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে। তোমরা এমনিতেও জানো যে যখন কোনো স্থানের পাশ দিয়ে উষ্ণ স্রোত যাবে তখন সেই ঘরের যদি পাশ দিয়ে কোনো গরম হাওয়া যায় তাহলে সেই ঘরটা কী হবে, গরম হয়ে যাবে। ঠিক সেরকম এই বন্দরগুলোর পাশ দিয়ে যখন উষ্ণ উপসাগরীয় স্রোত বা উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত প্রবাহিত হয় তখন কিন্তু এই জায়গাতে উষ্ণতা অনেকটা বেশি পরিমাণে বেড়ে যায়। কিন্তু এই যে মধ্য পূর্বাংশে তো উষ্ণতা অতটা পরিমাণে বাড়ে না, তার কারণ এটা তো এখান থেকে দূরে অবস্থান করছে, সেই জন্য এখানকার উষ্ণতা কিন্তু অনেকটাই কম থাকে। সেই জন্য যখন এই ইউরোপের উত্তর পূর্ব যে সীমান্ত, এই উত্তর পূর্ব সীমান্তেও উষ্ণতা অনেকটা কম থাকে। অনেক সময় এখানের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, -14 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্তও নেমে যেতে পারে। জলবায়ু এবং উষ্ণতা। আর জলবায়ুর মুখ্য দুটি উপাদান উষ্ণতা এবং বৃষ্টিপাত, এগুলির ওপর নির্ভর করে স্বাভাবিক উদ্ভিদ এবং জলবায়ু অঞ্চলগুলিকে পরস্পর একসাথে করে আলোচনা করা হবে। এবং ইউরোপ মহাদেশকে বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে ভাগ করা হয়েছে, আর সেই জলবায়ু অঞ্চল ভেদে স্বাভাবিক উদ্ভিদকেও অনেকগুলি ভাগে শ্রেণীবিভাগ করা হয়েছে। সেই পুরো বিষয়গুলো সম্পর্কে তোমাদের এবার আলোচনা হবে তোমাদের সাথে। আর তার সাথে জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদের রাজনৈতিক মানচিত্রে কোন কোন স্থানে অবস্থান করছে আমি সেগুলোও তোমাদেরকে জানাবো। প্রথমেই দেখো রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল আর তার সঙ্গে তুন্দ্রা উদ্ভিদ। তোমরা দেখতে পাচ্ছ এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এই জায়গায় বেগুনি রং করা আছে একদম উত্তরে, আর তার সঙ্গে এখানে অবস্থান করছে তুন্দ্রা উদ্ভিদ ঠিক একই জায়গাতে। এখানে দেখবে ইন্ডেক্সের মধ্যে লেখা আছে এই যে তুন্দ্রা বনভূমি অঞ্চল, দেখতে পাচ্ছ তোমরা। এবার আসা যাক আমি তোমাদের রাজনৈতিক মানচিত্রের মধ্যে এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে এবং তুন্দ্রা উদ্ভিদ যেখানে যেখানে অবস্থান করছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলি। প্রথমেই দেখো ইউরোপ মহাদেশ, সমগ্র ইউরোপ মহাদেশ তোমরা দেখতে পাচ্ছ। ইউরোপ মহাদেশের উত্তর অংশে উত্তর মহাসাগর এর কাছাকাছি স্থানে অবস্থান করে তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা উদ্ভিদ। উত্তর অংশে দেখতে পাচ্ছ নরওয়ের উত্তরাংশ, সুইডেনের উত্তরাংশ, ফিনল্যান্ডের উত্তরাংশ এবং রাশিয়ার উত্তরাংশ, আর তার সঙ্গে দেখতে পাচ্ছ আইসল্যান্ড। এই পুরো অংশ জুড়ে অবস্থান করছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল এবং সেই জলবায়ু অঞ্চলের উষ্ণতা বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে যে তুন্দ্রা উদ্ভিদ জন্মায় সেগুলি এখানে অবস্থান করছে। এবার আসি এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলের যে জলবায়ু দেখতে পাওয়া যায় সেই জলবায়ুর বৈশিষ্ট্য। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সাধারণত সারা বছরই প্রায় উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে, কারণ তুন্দ্রা জলবায়ু মানেই সেখানে হচ্ছে তোমার বছরের মধ্যে সেখানে 6 মাস একটানা দিন চলে। যখন একটানা দিন হয় তখন সেখানে সূর্যরশ্মি অতি তির্যকভাবে পৌঁছায়, যার ফলে ওখানকার উষ্ণতা খুব বেশি যে বাড়ে অর্থাৎ হিমাঙ্কের যে খুব বেশি উপরে উঠতে পারে তা কিন্তু হয় না। আর যখন ওখানে একটানা শীতকাল চলে 6 মাস ধরে তখন তো এখানে সূর্যরশ্মি পৌঁছাতেই পারে না। আর এখানে বৃষ্টিপাত সেভাবে হয় না, এখানে হয় তুষারপাত। এটাই হচ্ছে এই জলবায়ু অঞ্চলের মুখ্য বৈশিষ্ট্য।
আর যখন এখানে একটানা 6 মাস রাত্রি চলে সেই সময়তে তোমরা এর আগে পড়েছিলে মেরুপ্রভা বা অরোরা দেখতে পাওয়া যায়। এরপর আসি অন্য বিষয়ে, সেটা হচ্ছে যে এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, সেই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে যে তুন্দ্রা উদ্ভিদ তাদের বৈশিষ্ট্য। এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বছরের মধ্যে প্রায় 9 থেকে 10 মাস বরফাবৃত থাকে। এর ফলে ভূমিভাগের উপরে মাটি দেখতে পাওয়া যায় না 9 থেকে 10 মাস। যখন সেখানে বরফ গলে যায় তখন সেখানে মস, লিচেন, শৈবাল প্রভৃতি উদ্ভিদ জন্মাতে দেখতে পাওয়া যায়। তুন্দ্রা শব্দের অর্থই হচ্ছে বন্ধা ভূমি, অর্থাৎ যে ভূমিতে খুব ভালো বা তেমন কোনো ফসল জন্মাতে পারে না। তাই জন্য এখানে কিন্তু খুব বেশি গাছ দেখতে পাওয়া যায় না। আর এই যখন গ্রীষ্মকাল হয় তখনই একমাত্র মস, লিচেন, শৈবাল দেখতে পাওয়া যায়। বাকি অন্য সময়তে আর তেমন কোনো উদ্ভিদ এই বনভূমিতে জন্মাতে দেখতে পাওয়া যায় না। এবার দেখো রয়েছে সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল, অর্থাৎ উপমেরু জলবায়ু অঞ্চল বা সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল। দেখতে পাচ্ছ তোমরা এখানে গোলাপি রং করা আছে ইন্ডেক্সের মধ্যে। এই দেখো এই পুরো স্থান জুড়ে এখানে গোলাপি রং করা আছে। এখানে অবস্থান করছে সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল। আর তার সাথে এদিকে একটু দেখিয়ে দিই, এই পুরো অংশ বরাবর অবস্থান করছে ইন্ডেক্সের মধ্যে দেখছো হলুদ রং করা আছে সরলবর্গীয় বনভূমি অঞ্চল। এই যে এই পুরো অংশ বরাবর অবস্থান করছে, অর্থাৎ একই স্থানে যেখানেই দেখতে পাওয়া যাচ্ছে সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল সেখানেই সরলবর্গীয় বনভূমি অবস্থান করছে। এবার আমি তোমাদের ইউরোপ মহাদেশের রাজনৈতিক মানচিত্রের মধ্যে অবস্থানটা দেখাই উপমেরু জলবায়ু অঞ্চল তথা সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদের অবস্থান। দেখতে পাচ্ছ সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে আর রাশিয়ার বেশ কিছুটা অঞ্চল জুড়ে, বেশ অনেকটা অঞ্চল জুড়ে অবস্থান করছে এই উপমেরু জলবায়ু অঞ্চল তথা সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চল এবং সরলবর্গীয় উদ্ভিদের তৈরি করা বনভূমি অবস্থান করছে। এবার আসি এই যে জলবায়ু অঞ্চল সরলবর্গীয় বনভূমির যে জলবায়ু অঞ্চল সেই তথা উপমেরু জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এই উপমেরু জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে উপমেরু জলবায়ু অঞ্চলে সাধারণত শীতকালে তুষারপাত হয় এবং গ্রীষ্মকালে খুব স্বল্প পরিমাণে বৃষ্টিপাত হয়। এটাই হচ্ছে এখানকার মুখ্য বৈশিষ্ট্য। এখানে গ্রীষ্মকালে 4 থেকে 5 মাস পর্যন্ত তাপমাত্রা থাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে 7 থেকে 8 মাস পর্যন্ত তাপমাত্রা -25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -35 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। এই হচ্ছে এখানকার সরলবর্গীয় বনভূমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য। এবার আসা যাক সরলবর্গীয় বনভূমি অঞ্চলের বৈশিষ্ট্য। সরলবর্গীয় বনভূমির অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। এখানেও কিন্তু ভূমিভাগ বছরের মধ্যে 6 থেকে 8 মাস পর্যন্ত বরফে ঢাকা থাকে। যখন বরফমুক্ত হয় বা যখন বরফ এখানে গলে যায় তখন এখানে সরলবর্গীয় বনভূমি গড়ে ওঠে এবং সরলবর্গীয় উদ্ভিদেরা বেড়ে ওঠে। যে সমস্ত সরলবর্গীয় উদ্ভিদ জন্মায় সেগুলি হলো পাইন, ফার, লার্চ, বার্চ, ওক, অলডার এই প্রভৃতি গাছ এখানে জন্মাতে দেখতে পাওয়া যায়। এছাড়াও এই যে সরলবর্গীয় বনভূমিতে যে সমস্ত বৃক্ষ জন্মায় সেই বৃক্ষগুলির আকৃতি শঙ্কু আকৃতির হয়। এই বৃক্ষগুলির পাতাগুলি হয় অত্যন্ত সরু এবং সুচালো প্রকৃতির, যাতে করে বরফ জমতে না পারে পাতার মধ্যে, কারণ এখানে তো তুষারপাত হয় বেশি এবং বরফের ঝড়ও হয়, তুষার ঝড়ও হয়। তো সেই জন্য যাতে বরফ না জমতে পারে সেজন্য পাতাগুলি হয় অত্যন্ত সুচালো প্রকৃতির আর সরু, আর গাছগুলি হয় শঙ্কু প্রকৃতির, যাতে করে বরফ জমে থাকতে না পারে। ভূমিভাগ থেকে অনেক দূর পর্যন্ত মাটি থেকে উচ্চতা অনেকটা বাড়ার পরে তারপরে গাছগুলিতে শাখা প্রশাখা জন্মায়, আর গাছগুলিতে শাখা প্রশাখা কম থাকে। পাশাপাশি দুটি গাছের মধ্যেও দূরত্ব এই যে উদ্ভিদ অরণ্য এখানে অনেকটা বেশি থাকে। আর এখানকার ভূমিভাগ যেহেতু বরফাবৃত থাকে তাই এখানকার ভূমিভাগ পরিষ্কার থাকে, সেখানে কোনো লতা গুল্ম জন্মাতে পারে না। আর এই জলবায়ু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায় এই অরণ্যে সেগুলি গাছগুলি মোটামুটি 30 মিটার পর্যন্ত লম্বা হয়, অনেক সময়তে আবার 85 থেকে 90 মিটার পর্যন্ত লম্বা হতে পারে।
আর এই সরলবর্গীয় বনভূমিতে অধিকাংশ গাছই হচ্ছে চিরসবুজ, অর্থাৎ গাছগুলিতে সারা বছরই পাতা থাকে। গাছগুলি কোনো বছরে কোনো নির্দিষ্ট ঋতুতে পাতা ঝরায় না, বেশিরভাগ গাছই প্রভৃতি হচ্ছে এই জলবায়ু অঞ্চলে তথা এই বনভূমি অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাদের বৈশিষ্ট্য। এইবার দেখো পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল তথা নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এই যে তোমাদের এখানের মধ্যে দেওয়া রয়েছে যে নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু অঞ্চল, দেখতে পাচ্ছ এই যে সবুজ রং করা রয়েছে, এইটাই হচ্ছে পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল তথা নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু অঞ্চল, এবং এখানে জন্মায় নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ। দেখতে পাচ্ছ পর্ণমোচী বনভূমি অঞ্চল, এই যে সবুজ রং করা আছে, তোমরা এই দেখো এখানে ইন্ডেক্সের মধ্যে দেখানো আছে। তো এই হচ্ছে এগুলির অবস্থান। এবার আমি রাজনৈতিক মানচিত্রে তোমাদের একই রকমভাবে এদের অবস্থানটা দেখাই। উত্তর পশ্চিম ইউরোপে দেখতে পাওয়া যায়, ইউরোপ মহাদেশের উত্তর দিক এবং ইউরোপ মহাদেশের পশ্চিম দিক, তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম দিক। সেই উত্তর পশ্চিম দিকে অবস্থান করছে এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল তথা নাতিশীতোষ্ণ সামুদ্রিক জলবায়ু অঞ্চল এবং সেখানকার নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাজ্য, এই যে ব্রিটিশ যুক্তরাজ্য, ব্রিটিশ যুক্তরাজ্যের মধ্যে ফ্রান্সের পশ্চিমাংশে, জার্মানির পশ্চিমাংশে, ডেনমার্ক দেখতে পাচ্ছ তোমরা ডেনমার্কের মধ্যে, বেলজিয়ামের মধ্যেও দেখা যায়, আর নরওয়ের বেশ কিছুটা অংশে এখানে দেখতে পাওয়া যায় এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু অঞ্চল তথা নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। এবার আমি তোমাদের এই জলবায়ু অঞ্চলের যে জলবায়ু দেখতে পাওয়া যায় তার বৈশিষ্ট্য সম্পর্কে বলি। এই জলবায়ু অঞ্চলে মূলত গ্রীষ্মকালে তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দেখতে পাওয়া যায়, আর তার সাথে শীতকালে তাপমাত্রা থাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলবায়ু অঞ্চলে সারা বছর ধরে প্রায় বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে বৃষ্টিপাতের পরিমাণটা হয় এখানে বেশি, আর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণটা অপেক্ষাকৃত কম হয়। আর শীতকালে যে বৃষ্টিপাত হয় এবং গ্রীষ্মকালে যে বৃষ্টিপাত হয় তার বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এখানে 100 থেকে 150 সেন্টিমিটার। এই জলবায়ু অঞ্চলে যে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায় তার কারণ গ্রীষ্মকালে যেহেতু বৃষ্টিপাত কম হয় তাই গাছগুলি গ্রীষ্মের শুরুর আগেই বেশ কিছু পাতা ঝরিয়ে দেয়। তার কারণ তোমরা জানো গাছের পাতা যে আছে পাতার চারধারে পত্ররন্ধ্র থাকে, উদ্ভিদ খাদ্য তৈরি করে গাছের পাতায়, গাছের পাতাকে উদ্ভিদের রান্নাঘর বলে। তো সেখান থেকে খাদ্য তৈরি করার পর যে অতিরিক্ত জল থাকে সেই জলটাকে শরীরের বাইরে বের করে দেয় উদ্ভিদ। হ্যাঁ, তো সেই কারণের জন্য যাতে সেটা বাইরে না বের করতে পারে উদ্ভিদ, সেই জন্য এখানে যে সমস্ত উদ্ভিদেরা জন্মায় যারা পর্ণমোচী তারা আর কি বছরের মধ্যে বিশেষ ঋতুতে পাতা ঝরিয়ে দেয় যাতে করে শরীরের অতিরিক্ত জল বাইরে বেরিয়ে না যায় বাষ্পমোচন প্রক্রিয়ায়। এই হচ্ছে তোমার এখানকার উদ্ভিদগুলির বিশেষ রকমের বৈশিষ্ট্য। এই রকম পর্ণমোচী অরণ্য আমাদের ভারতবর্ষেও দেখতে পাওয়া যায়, তার কারণ আমাদের এখানেও শীতকালে তেমন একটা বৃষ্টিপাত হয় না, বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালের শেষের দিকে। এই জন্য শীতকালের শুরুতে বেশ কিছু গাছ তাদের নিজেদের পাতা ঝরিয়ে দেয়। তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমড়া, সজনে গাছ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, এরা সকলে যাতে করে শরীরে অতিরিক্ত জল বাইরে বেরিয়ে না যায় সেজন্য পাতাগুলিকেই ঝরিয়ে দেয়। আর হচ্ছে যে এখানে যে সমস্ত উদ্ভিদগুলি জন্মায় সেগুলি হলো ওক, ম্যাপল, অলডার, উইলো প্রভৃতি গাছ। আরেকটি কথা, এখানে শুধুমাত্র যে পর্ণমোচী অরণ্য দেখতে পাওয়া যায় তাই না, এখানে মিশ্রিত অরণ্য, অর্থাৎ এখানে নরম কাঠের সরলবর্গীয় বনভূমিও দেখতে পাওয়া যায় এই রকম এই পর্ণমোচী বৃক্ষের সাথে সাথে। এবার দেখো রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, দেখতে পাচ্ছ তোমরা এই যে ব্রাউন কালার করা আছে, বাদামি রং করা আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, আর এখানে বেগুনি রং করে দেখানো আছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ তথা ভূমধ্যসাগরীয় উদ্ভিদেরা যে অরণ্য সৃষ্টি করেছে সেই ভূমধ্যসাগরীয় অরণ্য। এবার তোমরা মানচিত্রের মধ্যে ইউরোপ মহাদেশের রাজনৈতিক মানচিত্রের মধ্যে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় যে অরণ্য তাদের অবস্থানটা একটু দেখে নাও। দেখো প্রথমেই রয়েছে ইউরোপ মহাদেশের দক্ষিণাংশ জুড়ে অবস্থান করছে এই জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদেরা।
ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে ইতালি দেখতে পাচ্ছ, এই যে গ্রিস দেখতে পাচ্ছ, গ্রিসের মধ্যে ইতালির মধ্যে অবস্থান করে, স্পেনে অবস্থান করে এবং ফ্রান্সের মধ্যেও অবস্থান করে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল তথা ভূমধ্যসাগরীয় উদ্ভিদ। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত বৃষ্টিপাত শীতকালে হতে দেখতে পাওয়া যায়। এখানে গ্রীষ্মকালটা হচ্ছে শুকনো, গ্রীষ্মকালে খুব একটা বেশি বৃষ্টিপাত এখানে হয় না বললেই চলে। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন উষ্ণতা থাকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এখানে বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 75 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে পশ্চিমা বায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাত হয়। এবার এখানে যে সমস্ত অরণ্যগুলো জন্মায় সেই অরণ্যের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সাধারণত এখানে ফলের গাছ খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এখানকার প্রধান ফলই হচ্ছে আঙুর এবং কমলালেবু। আঙুর কমলালেবু ছাড়াও এখানে জলপাই, ডুমুর, কর্ক, ওক, সিডার প্রভৃতি গাছ এখানে জন্মাতে দেখা যায়। এখানে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেই সমস্ত উদ্ভিদগুলি ছোট হয় এবং অসংখ্য গাঁটযুক্ত আর বহু ডাল বিশিষ্ট হয়ে থাকে। কোনো কোনো গাছের পাতা পুরু হয় আর পাতায় মোমের প্রলেপ থাকে, যাতে করে শরীরের অতিরিক্ত জল বাইরে বেরিয়ে না যায়। যেহেতু এখানে গ্রীষ্মকালটা শুকনো, সেই জন্য শরীরের যাতে অতিরিক্ত জল বেরিয়ে না যায় সেজন্য গাছগুলির পাতার বাইরের অংশে মোমের প্রলেপ দেখতে পাওয়া যায়। এই জলবায়ু অঞ্চলে যেহেতু গ্রীষ্মকাল শুকনো, তাই জন্য বীজগুলিকে শুষ্কতার হাত থেকে রক্ষা করবার জন্য এখানকার ফলগুলো হয় রসে পূর্ণ, অর্থাৎ এখানে রসালো প্রকৃতির ফল দেখতে পাওয়া যায়। আর এখানে যে জলপাই গাছ জন্মায় সেই জলপাই গাছকে বলা হয়ে থাকে প্রতিফলক বৃক্ষ। এখানে এত পরিমাণে ফল জন্মায় যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে সমগ্র পৃথিবীর ফলের ঝুড়িও বলা হয়ে থাকে। এরপর অবস্থান করছে মহাদেশীয় তৃণভূমি জলবায়ু অঞ্চল আর স্টেপ তৃণভূমি। তোমরা অবস্থানটা একটু দেখে নাও, এই যে হলুদ রং করা রয়েছে দেখতে পাচ্ছ ইন্ডেক্সের মধ্যে, এটা হচ্ছে মহাদেশীয় জলবায়ু অঞ্চল তথা মহাদেশীয় তৃণভূমি জলবায়ু অঞ্চল। আর তার সঙ্গে এই যে পুরো অংশ বরাবর এখানে অবস্থান করছে যে স্টেপ তৃণভূমি, সেই স্টেপ তৃণভূমি অঞ্চল এখানে অবস্থান করছে। রাজনৈতিক মানচিত্রের মধ্যে তোমরা এর অবস্থানটা একটু দেখো। ইউরোপ মহাদেশ এই যে অবস্থান করছে, ইউরোপ মহাদেশের পুরো মধ্যাংশ জুড়ে ইউক্রেন এবং রাশিয়াতে দেখতে পাওয়া যায়, অর্থাৎ মধ্য এবং পূর্বাংশে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে অবস্থান করছে এই মহাদেশীয় তৃণভূমি জলবায়ু অঞ্চল। এবং মহাদেশীয় যে স্টেপ তৃণভূমি রয়েছে সেই স্টেপ তৃণভূমি অবস্থান করতে দেখা যায়। এই জলবায়ু অঞ্চলের বেশ কিছু মুখ্য বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি হচ্ছে এখানে বৃষ্টিপাত খুবই কম হয়। বৃষ্টিপাত এখানে বছরে গড়ে 25 থেকে 50 সেন্টিমিটার মাত্র বৃষ্টিপাত হয়। আর গ্রীষ্মকালে এখানকার উষ্ণতা থাকে 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। আর শীতকালে তাপমাত্রা এখানে বেশিরভাগ সময় হিমাঙ্কের নিচে অবস্থান করতে দেখা যায়। এবার এখানকার যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেই উদ্ভিদগুলির বৈশিষ্ট্য একটু শোনো। তো সেই উদ্ভিদগুলি হচ্ছে মূলত এখানে তৃণভূমি বেশি দেখতে পাওয়া যায়, যেহেতু বৃষ্টিপাতের পরিমাণ এতটাই কম যে এখানে বেশিরভাগ স্থানে তৃণভূমি জন্মাতে দেখতে পাওয়া যায়। আর এখানে মূলত যে নদীর ধার রয়েছে সেই নদীর ধারে জল বেশি পাওয়া যায় বলে সেই সমস্ত স্থানে উইলো, এলম, ম্যাপল প্রভৃতি গাছ জন্মাতে দেখা যায়। আর এই নাতিশীতোষ্ণ যে তৃণভূমি অঞ্চল ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থান করছে তাকে বলা হয় স্টেপ তৃণভূমি অঞ্চল। এটা দিয়ে খুব শর্ট প্রশ্ন দেয়, তোমরা খুব ভালো করে বিষয়টা মনে রেখো। আর বর্তমান দিনে তবে চাষবাসের প্রয়োজনের জন্য এই স্টেপ তৃণভূমি অঞ্চলে নদীর ধার থেকে বা নদীর জল থেকে জলসেচ করে জলের সাহায্য নিয়ে এবং মাটির তলা থেকেও জল তুলে নিয়ে সেই জলের মাধ্যমে বর্তমানে অনেক কৃষিকাজ করা হচ্ছে। এরপর দেখো এই যে লাল অংশগুলো রং করা আছে, এখানে অবস্থান করছে পার্বত্য জলবায়ু অঞ্চল। আর এখানে যে বনভূমি অবস্থান করছে সেটা হচ্ছে পার্বত্য বনভূমি অঞ্চল। তোমরা তোমাদের মানচিত্রের মধ্যে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে এই যে রাজনৈতিক এবং প্রাকৃতিক উভয় মানচিত্রে তোমরা একটু লক্ষ্য করো, দেখো
এই জায়গায় অবস্থান করছে আল্পস পর্বতশ্রেণী, আর এখানে অবস্থান করছে ককেশাস পর্বতশ্রেণী। এই উভয় অংশে অবস্থান করছে পার্বত্য জলবায়ু অঞ্চল তথা পার্বত্য উদ্ভিদ। এবার রাজনৈতিক মানচিত্রের মধ্যে তোমরা দেশগুলি দেখো, তাহলে খুব ভালো করে বুঝতে পারবে যে এই যে এখানে যে অবস্থান করছে অস্ট্রিয়া, মূলত এই যে এখানে তোমার বুলগেরিয়া রয়েছে, প্রভৃতি দেশগুলো রয়েছে, আর এখানে অবস্থান করছে জর্জিয়া, আজারবাইজান প্রভৃতি স্থানের মধ্যে অবস্থান করছে এই যে পার্বত্য জলবায়ু অঞ্চল। সেই পার্বত্য জলবায়ু অঞ্চল অবস্থান করতে দেখা যায় এবং পার্বত্য উদ্ভিদও জন্মাতে দেখতে পাওয়া যায়। এই পার্বত্য জলবায়ু অঞ্চলের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে পার্বত্য জলবায়ু অঞ্চলে যতই ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে ওঠা যায়, ততই এই স্থানগুলোতে দেখতে পাওয়া যায় যে উষ্ণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। তোমরা জানো বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারের নিয়ম অনুযায়ী যত ভূপৃষ্ঠের উপর থেকে ওপরের দিকে ওঠা যায়, অর্থাৎ প্রতি 1000 মিটার বা 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা এখানে কমে যায়, যার ফলে এই স্থানগুলোতে যত পর্বতের উপরিভাগে যাওয়া যায় সেই স্থানে অবস্থান করতে দেখা যায় তুন্দ্রা জলবায়ু। আর পর্বতের নিচু অংশে অর্থাৎ পর্বতের পাদদেশে সেখানে অনেকটা স্টেপ তৃণভূমি, আবার অনেক মতো জলবায়ু এবং অথবা সাইবেরীয় জলবায়ু অনেক সময় দেখতে পাওয়া যায় এই স্থানগুলোতে। আর এই পার্বত্য অঞ্চলে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেগুলো হচ্ছে যে পর্বতের যে উপরিভাগ, সেখানে পর্বতের উপরিভাগে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের মতন উদ্ভিদ জন্মাতে দেখতে পাওয়া যায়, কারণ সেখানে তো সারা বছরই প্রায় উষ্ণতা হিমাঙ্কের নিচে অবস্থান করে আর বরফ থাকে ভূমিভাগের উপরিভাগে, আর এত উঁচু সেখানে গাছ জন্মাতে পারে না। পর্বতের পাদদেশ যেখানে, সেখানে অনেক সময় তৃণভূমি জন্মাতে দেখতে পাওয়া যায়, তাই বিশেষ কোনো উদ্ভিদ এই স্থানগুলোতে জন্মাতে পারে না। এই হচ্ছে জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদ, পরস্পরের অবস্থান, পারস্পরিক সম্পর্ক প্রভৃতি বিষয়গুলো তোমরা ভিডিওটির মাধ্যমে জানলে। যদি কারোর কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে, আমি তোমাদেরকে নিশ্চয়ই সেটা সমাধান করার চেষ্টা করব। সকলে সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো।